অস্ট্রেলিয়া থেকে আজকে দেশে যাব। আজ প্রায় দীর্ঘ 10 বছর পর দেশে ফিরব। এমন একটা এক্সাইটেড বিষয় আমার মধ্যে আছে, কিন্তু মনের ভিতরে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। সেটা ভালো না, খুব অন্যরকম, যা মনের ভিতর তীব্র ব্যথার মতো অনুভব হয়। কলেজ লাইফে একজনকে ভালোবেসেছিলাম, নিজের চাইতেও অনেক বেশি ভালোবেসেছি। সেই মানুষের কথা মনে পড়ে, তাই তো দেশ থেকে অস্ট্রেলিয়ায় চলে আসি। দেশের মধ্যে সেই চেনা জানা মানুষের কথা মনে পড়লে বুকের ভিতরটা কেমন জানি না ব্যথায় পরিণত হয়। ভালোবাসার মিথ্যে নাটক মেয়েরা এইভাবে খেলতে পারে তা কখনো উপলব্ধি করতে পারিনি। আমি যখন কারো প্রেমে পড়েছি, বুঝতে পেরেছি নারী কতটা ছলনা করতে পারে। বাসার বাইরে দাঁড়িয়ে আছি, হালকা বৃষ্টি হচ্ছে। সামনে হাত বাড়িয়ে দিলাম, বৃষ্টির ফোঁটাগুলো হাতে পড়ছে। এই বৃষ্টি আমার কাছে বেশ ভালো লাগে। বৃষ্টি দেখতে যেমন ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতে খুব উপভোগ করি আমি। বৃষ্টির পানিতে নামবো, তখনই পেছন থেকে কারো ডাক এলো। পেছন ফিরে তাকিয়ে দেখি রাহাত। কি রে, তুই এখন ভাবছিস বৃষ্টিতে নামবি? নাকি একদম মোটেও নামা হবে না? কারণ আগামীকালকে আমাদের ফ্লাইট। আমরা আগামীকালকে চলে যাব। আর এখন যদি একটু বৃষ্টিতে নেমে সর্দি কাশি যে কোনো কিছু জোটাস, তাহলে আবার দেশে ফিরতে সমস্যা। কেমনে জানিস আন্টি তোকে নিয়ে কত চিন্তা করে? আরে, ভেবেছিলাম এতদিন পর অস্ট্রেলিয়াতে বৃষ্টি পড়ছে, একটু ভিজবো। তা তো করতে দিচ্ছিস না, শুধু আম্মুর কথাই বলছিস। আরে, একটু বৃষ্টিতে ভিজলে তেমন কি আর ক্ষতি হবে? মোটেও বৃষ্টিতে ভেজার প্রয়োজন নেই। এখনো সময় আছে, তাড়াতাড়ি ভেতরে আয়। আর ফ্লাইটের সময় হয়ে গিয়েছে প্রায়। আমাদের এখনই বের হতে হবে। আমি আর কিছু বললাম না। হাতে থাকা ঘড়িটার দিকে খেয়াল করে দেখলাম প্রায় রাত 8টা বেজে গিয়েছে। অস্ট্রেলিয়া থেকে বের হতে প্রায় আমাদের সময় 12টা বাজবে। রাত 12টায় যদি ফ্লাইট হয়, তাহলে সকালে পৌঁছাবো। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন চল। আর হ্যাঁ, আন্টি কিন্তু তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছে। রাহাতের কথায় মুচকি একটা হাসি দিলাম। এরপর ওর দিকে তীব্র একটা দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা আমার জন্য সারপ্রাইজ না রে, আমাকে একটা বুঝ দিচ্ছে। বরঞ্চ আমার অফিসের দায়িত্ব আমার উপরই দিচ্ছে। আন্টির বয়স হয়েছে, আঙ্কেল চলে গেছে প্রায় দীর্ঘ 12 বছর হলো। আর এই বয়স পর্যন্ত আন্টি নিজে একাই এত বড় ব্যবসা ধরে রেখেছে। আর তুই এখন বড় হয়েছিস, সব কিছু জানাশোনা হয়েছে। হয়তোবা নিজের একটা ভুলের কারণে তুই ইউনিভার্সিটিটা শেষ করতে পারিসনি। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। অবশ্য আমাকে রাহাত অনেকবার বলেছিল মেয়েটার পেছনে না যেতে। মেয়েটা ভালো না, ও শুধু টাকার লোভী হয়, শুধু টাকার পেছনে ঘোরে। আমি ওকে কখনো পাত্তা দিইনি, ওর কথাও শুনিনি। পরে যখন আমি বুঝতে পারলাম, তখন সব কিছু দেরি হয়ে যায়। অবশ্য মেয়েটার কারণে আমার বাবা মরেছে, কারণ মেয়েটাকে আমি নিজের হাতে গুলি করে মেরেছি। বিশ্বাসঘাতকের কোনো অস্তিত্ব আমি রাখতে চাইনি, তাই তো সেদিন ওকে মেরে আমি জেলখানায় গিয়েছিলাম। বুঝতে পারছি পুরনো জিনিস নিয়ে ভাবছিস। আজ দীর্ঘ 10 বছর হয়ে গিয়েছে, এসব নিয়ে কেন ভাবছিস? ওটা তোর শুধু বাল্যকাল ছিল। শুধুমাত্র দেখবি তোর জীবনে ভালো কিছু আছে। দেখবি তুই ভালো একটা মেয়ে ডিজার্ভ করিস। রাহাতের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠলাম। রাহাত অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হাসার পর ওর উদ্দেশ্যে বলে উঠলাম, তোর কি মনে হয় আজও নারী কোনো পুরুষকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে? ভালোবাসে না। সব স্বার্থের পিছনে কোনো কারণ থাকে। সব স্বার্থের পিছনে কোনো কারণ থাকে, আর কোনো কারণে পিছনে কোনো স্বার্থ থাকে। কোনো স্বার্থ ছাড়া কোনো নারী কখনো কোনো পুরুষকে ভালোবাসে না। তুই হয়তোবা একটা নারীর কাছে ধোঁকা খেয়েছিস, তার মানে এই না যে সব নারী এক। তুই এটা মাথায় রাখিস, সবার মধ্যেও ভালো থাকে, ভালোর মধ্যে খারাপ থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, যে তোকে সত্যিই ভালোবাসে সে মানুষটা কখনো তোকে ছেড়ে যাবে না, আমি বিশ্বাস করি। ঠিক আছে, জ্ঞান দে এখন বাদ দে, চল সময় হয়ে গেছে। কথাটা বলে আমি আর রাহাত দুজনের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছাই। অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে আমাদের টিকিটটা দিয়ে এরপর সব কিছু চেক করে বিমানে উঠে পড়ি। দীর্ঘ 5 ঘন্টা পর আমরা ল্যান্ড করি বাংলাদেশে। বাংলাদেশের মাটিতে নিজের দেশে পা রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম আকাশের দিকে তাকিয়ে। এরপরে দেখলাম ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। গাড়িতে উঠে বসলাম। হয়তোবা আম্মু অপেক্ষা করছে বাসার মধ্যে আমাদের জন্য।
প্রায় 3 ঘন্টা পর বাসার সামনে এসে দাঁড়ালো গাড়িটা। এরপর আমি আর রাহাত দুজনে বাসার ভিতরে গিয়ে কলিং বেল দিতেই তখনই মাঝবয়সী একজন মহিলা দরজা খুলে দিলেন। আমাকে দেখে তার চোখের মধ্যে জল চলে আসে। আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে উঠলেন, বাবা, তুই কেমন আছিস? তোকে দেখিনি আজ কত বছর হয়ে গেছে। হাতটা দিয়ে মুখটা ছুঁয়ে দেখি আমার ছেলেটা আজও ভালো আছে কিনা। আমার ছেলেটা সেই আগের মতো হাসি খুশি নেই। এখন ছেলেটা একদম নিস্তব্ধ, রাগী হয়ে গিয়েছে। কত শান্ত শিষ্ট আমার ছেলে আজ কেমন হয়ে গেছে। মা হয়ে নিজের ছেলের এমন অবস্থা কি করে দেখতে পারি বল? আরে আন্টি, আপনিও না, মাত্র এসেছে, এখন তো ফ্রেশ হয়ে খাবার দাবার দেন, তারপর না হয় কথা বলবেন। আরে আমি তো বলেই গিয়েছি, তোমরা সে কখন না খেয়ে আসো। এই তোরা কোথায় আছিস? সবাই খাবার টেবিলে খাবার দে। আসলে আমার তো ঘরে বউ নেই যে বৌমাকে বলবো আমার ছেলে বাসায় এসেছে খাবার দেওয়ার জন্য। কি পোড়া কপাল আমার, বেঁচে থাকতে আমি দেখতে পারবো কিনা ছেলের বউ। বাসায় এসে যে এমন কিছু বলবে ঠিক বুঝতে পেরেছিলাম আমি। কারণ আম্মু আজ দীর্ঘ 8 বছর ধরে আমাকে বলে যাচ্ছে বিয়ের জন্য। এখন বাসায় এসে যে এমন কথা শুনতে পারবো তা আমার আগেই জানা ছিল। কিছু বললাম না। আমি ফ্রেশ হয়ে রুমে বিশ্রাম নিতে লাগলাম। কিছুক্ষণ পর রাহাত ওয়াশরুম থেকে বের হয়ে বলে, সামনের সপ্তাহে তো আমার বিয়ে, আর আমি এখন হয়তো বা আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি, আর তুই বিকালে একটু বের হোস। রাহাত কথাটা বলে বের হয়ে যায়। আরে রাহাত, তুমি খাবার না খেয়ে চলে যাচ্ছ কেন? আন্টি, আসলে বাসলায় একটু যেতে হবে, ইমিডিয়েটলি কাজ আছে অনেক, আর আমি বাইরে খেয়ে নেব, হাতে সময় নেই, আমি না হয় পরে এসে খাবো। আরে কি বলছো? এখনই চলে যাচ্ছ? তোমার সাথে আমার আরও কিছু কথা আছে, এদিকে আসো। আন্টি কথাটা বলে হাতটা ধরে আমাকে একপাশে নিয়ে এলেন। এক কারণে এনে আন্টি কান্না করে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, দেখো বাবা, আমাদের এত টাকা, এত সম্পদ, এত কিছু, যদি ভবিষ্যতে কোনো কিছু না হয়, আমার বংশধর না হয়, তোমার বন্ধুকে তো দেখছো, বিয়ে তো করবেই না, এক জেদ ধরে রেখেছে। কিন্তু ওকে আমি বোঝাতে পারি না, বলতে পারি না আমি বাসার মধ্যে একা থাকি, আমার কোনো সঙ্গী নেই, শুধুমাত্র এই কাজের লোকেরা ছাড়া আমার এই বাসার মধ্যে কেউ নেই। তো আমাদের কি লাভ এত টাকা দিয়ে যদি আমাদের বংশের মধ্যে কোনো প্রদীপ না থাকে? তোমার বন্ধুকে কত বুঝিয়েছি, কিন্তু আমার কোনো কথাই শোনে না। তুমি বলো আমি এখন কি করব? আমি বুঝতে পারছি না, এভাবে থাকলে আমি যে মরে গিয়েও শান্তি পাবো না। আন্টি, আপনি এসব কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আপনাকে একটা প্ল্যান বলছি, আপনি এভাবে কাজ করুন, আশা করি এই প্ল্যান কাজে আসবে। আপনি সময় করে এটা করবেন, তাহলে আমি সত্যি বলছি এটা কাজে আসবে। আমি আন্টিকে কি বলেছি তা না হয় গোপন থাকুক, কোনো এক সময় আপনারা বুঝতে পারবেন আন্টির কানে আমি কি বলেছি। এরপর আমি ওখান থেকে চলে যেতে লাগলাম বাসায়। নিচে এসে খাবার খেয়ে ওপরে উঠে আমি বেলকনিতে বসে রইলাম। খাপ থেকে সিগারেট বের করে একটা সিগারেট মুখে দিলাম, আর মুখ থেকে অদৃশ্যর মতো ধোঁয়াগুলো বের হয়ে যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে। আগামীকালকে অফিসে গিয়ে সব কিছু ঠিক রাখতে হবে। নতুন ম্যানেজারকে এখন আমি দেখিনি। আম্মু সেট করেছে ম্যানেজারকে। আমি জানি না আমি এমন হলাম কি করে। এই অল্প বয়সে আমি যেন খুব খারাপ হয়ে গেলাম, বদলে গেলাম আমি। এখন বর্তমানে আমি ডেভিল। মনের ভিতরে কোনো ভালোবাসা নেই, আসে শুধু হিংসা আর রাগ। ম্যানেজারকে একটা কল করলাম, তখনই ম্যানেজার বলে ওঠে, ফোনের মধ্যে তখনই দেখলাম যে সিওর কল। ফোনটা রিসিভ করে উচ্চ স্বরে বলে উঠলাম, জি স্যার বলুন, আমি কি করতে পারি? আর আপনি দেশে ফিরবেন আমাকে বলেছিল ম্যাডাম। আপনি দেশে ফিরছেন স্যার? আপনার জন্য এয়ারপোর্টে আসতে পারিনি, কারণ আমাকে বারণ করে দিয়েছিল, তার জন্য। একটা নিঃশ্বাস ফেলে এরপর ম্যানেজারের উদ্দেশ্যে বলি, না সমস্যা নেই। আপনার হচ্ছে গিয়ে আমি আগামীকালকে অফিসে আসি, তার জন্য আপনাকে কল করলাম। সবাইকে বলে দিবেন যে আমি অফিসে আসব, আর সব কিছু অ্যালার্ট করবেন। আর হ্যাঁ, অফিসের মধ্যে যত ইনফরমেশন আছে প্লাস যত কিছু আছে আপনি আমাকে জানিয়ে দেবেন। জি স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলে স্যারের ফোনের মধ্যে
আমাদের অফিসের যত বায়োডাটা আছে সব কিছু আমি মেল করে দিলাম। স্যার বসে বসে দেখতে পারবেন আপনি। ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও। আমার ছেলেকে যদি রাজি করাতে হয় এমন একটা পরিকল্পনা আমাকে করতে হবে। তাই ডাক্তারকে কল করে আগে সব কিছু বলেছি। এরপর কাজের লোক সবাইকে সব কিছু প্ল্যান মোতাবেক বলেছি। এখন শুধু সুযোগের অপেক্ষা। এরপরে সব কিছু আমার মতেই হবে। তুমি কি ভেবেছো আবির? ভেবেছো আমার থেকে তুমি অনেক চালাক? আরে আমি তোমার মা, তোমাকে জন্ম দিয়েছি, তোমার থেকেও চালাক আমি। ধুর ছাতার মাথা, বৃষ্টি আসার আর সময় হলো না। আজকে অনেক কষ্ট করে ইন্টারভিউ দেওয়ার কথা, কিন্তু এই বৃষ্টির কারণে মনে হচ্ছে যাওয়াটাই হচ্ছে না। বৃষ্টি থামবে কি? এসব ভাবছি আমি বাসার দরজার সামনে, তখনই পেছন ফিরে আম্মু বলে ওঠে, কিরে মা, আজকে অফিসে ইন্টারভিউ দেওয়া কি উচিত হবে? আর এত জায়গায় ইন্টারভিউ দিয়েছিস, আজকে বৃষ্টির মধ্যে গিয়ে কি করবি? এত জায়গায় তোর ইন্টারভিউ দেওয়া হলো, কিন্তু কোথাও তো তোর চাকরি হয়নি। আরে আম্মু তুমি চিন্তা করো না, আল্লাহ পাক একদিক দেখে না, আমার ব্যবস্থা করবেন। তুমি এসব নিয়ে চিন্তা করো না। যত জায়গায় ইন্টারভিউ দিয়েছি সব জায়গাতেই অত অফিসগুলো অত কোম্পানিগুলো তেমন ভালো না। আমার বেস্ট ফ্রেন্ড এটা ব্যবস্থা করে দিয়েছে অনেক কষ্টে, এটা আমি হাতছাড়া করতে পারবো না। আমি শুনেছি কোম্পানিটার সম্পর্কে খুব ভালো, এবং তাদের কোম্পানির যে ম্যাডাম নাকি উনিও খুব দয়ালু একজন মানুষ। তাদের ওখানে সিন্ডিকেট তেমনটা হয় না। তুই এত কষ্ট করছিস, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে মা। আমার মাস্টার্স কমপ্লিট করা মেয়ে, নিজের খরচের টাকায় কি করেছিস? কিছুই করতে পারিসনি। তোর বাবা মারা যাওয়ার পর আমি তোর জন্য কিছুই করতে পারিনি। তোর এখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু তুই একটা সুন্দরী যুবতী মেয়ে। আমি তোকে কোথাও ভালো জায়গায় বিয়েও দিতে পারছি না। শুধু বখাটে ছেলেরা এসে তোকে ডিস্টার্ব করে। আম্মু তুমি এসব চিন্তা করছো কেন? আপুকে কোনো ছেলের ডিস্টার্ব করলে আমি আছি না, বড় হয়ে ওই ছেলেদেরকে আমি দেখব, কতগুলো মারবো সবগুলোকে, মেয়েরা আমি আলুর দম বানিয়ে দিব। ছোট ভাইয়ের কথা শুনে মুচকি একটা হাসি দিলাম, কারণ আমার লাইফে শুধু আমার মা আর আমার ছোট ভাই ছাড়া আর কেউ নেই। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দিলাম না। আমি নীলা, বাবা মায়ের একমাত্র বড় সন্তান। আমার বাবা আমি যখন ইন্টার শেষ করি তখনই মারা যান। মা অনেক কষ্টে আমাকে মাস্টার্স কমপ্লিট করান, কিন্তু সে এখন কঠিন রোগে আক্রান্ত, বাসা থেকে বের হতে পারে না। 5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমি এত টাকা কোথায় পাবো? তাই তো চাকরির উদ্দেশ্যে সবার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আপনারা তো জানেন এই শহরে কখনো কোনো মামা খালু না থাকলে বা টাকা পয়সা না থাকলে কোথাও চাকরি পাওয়া যায় না। আমারও অবস্থা ঠিক তাই। কত জায়গায় ঘুরেছি, কত চপ্পল যে আমার ছিঁড়ে গেছে তা জানা নেই। কিছু ছেলে মেয়েকে প্রাইভেট পড়াই, ওটা দিয়ে কোনো রকমের সংসারটা চলছে। ছোটো ভাইয়ের স্কুলের ফি দিতে হয়, এরপর বাসায় এত বাজার করা লাগে। আমি এই কিছু টাকা দিয়ে কিভাবে সামনে নিয়ে যাই আমি জানি না। তখন ছোটো ভাই বলে, আপু আমাকে স্কুলে বলেছে যে আমি নাকি খাতা নিয়ে যাচ্ছি না, তার জন্য আমাকে অনেক বকা দিচ্ছে। আমাকে টাকা দাও, আমি কিছু কিনে নিয়ে যাব। এখান থেকে রাস্তা অনেক দূরে, তাই কিছু টাকা রেখেছিলাম যে ভাড়া দিয়ে যাব। ছোটো ভাইয়ের কথা শুনে ওকে টাকাটা দিয়ে দিলাম, কারণ হেঁটে যেতে হবে। আকাশের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিটাও এখন নেমেছে। মারে, তোর কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়। তোর বয়সের মেয়েরা সবাই ঘর সংসার করছে, কিন্তু তুই আমাদের এই পুরো এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, কিন্তু আমি তোকে কোথাও ভালো জায়গায় বিয়ে দিতে পারছি না। আম্মু তুমি চুপ করবে? তোমাকে একদিন বলেছি আমার বিয়ে নিয়ে কথা বলবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমাদের সাথেই থাকবো। আমি আমার ছোট ভাইয়ের খেয়াল রাখবো, তোমার খেয়াল রাখবো। আর কখনো যদি এইসব কথা বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার খুব ভয় হয় ওই বখাটে ছেলের কথা শুনলে। ওই বখাটে ছেলে রাজু তোকে পছন্দ করে, সব সময় বাসার সামনে এসে ঘুরঘুর করে আর তোকে বিরক্ত করে। তার জন্য আমার খুব খারাপ লাগে। আম্মু তুমি এসব ভাবো না তো। কথাটা বলে আমি নিজের রুমে গেলাম, কারণ বৃষ্টিটা এখন থেমেছে। তাই আমি রেডি হচ্ছি। যদি আজকে শেষ চেষ্টা করে দেখি, যদি আমার চাকরিটা হয়ে যায়। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি আমার বেস্ট ফ্রেন্ড শ্রাবণী কল করেছে। ফোনটা রিসিভ করতেই শ্রাবণী বলে ওঠে, কী রে, বৃষ্টির মধ্যে আজকে কি ইন্টারভিউ দিতে যাবি নাকি? এমনিতে আমি আমার হবু জামাইকে বলে তোর ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। রেডি হচ্ছে যাওয়ার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে চান্স নেই। 100%-এর মধ্যে 0-0 মনে হয়। কারণ এত বড় কোম্পানি আমার মতো একজন মানুষকে চাকরি দিবে? ওখানে কত মানুষ আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আরে তোর দুলা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, ছেলেটা অনেক ভালো,
শুনেছি ওর কাছ থেকে। তুই গিয়ে দেখতে পারিস, কিন্তু একটু রাগী স্বভাবের। ডেট হ্যান্ডেল করতে পারবি আমার জানা আছে। তার একটা পার্সোনাল পিএ লাগবে। এখন সব কিছু তোর উপর। কথাটা শুনেই মনে পড়ে যায় যখন আমি কোথাও ইন্টারভিউ দেই, সব জায়গায় শুধু কোনো বুইড়া নয় বা কোনো মাঝবয়সী এরা এসে আমার চেহারা দেখে, আমার সৌন্দর্য দেখে, পাগল হয়ে বলে তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সাথে থাকার জন্য, তাদের গার্লফ্রেন্ড হওয়ার জন্য। এখন এই ছেলেটা আবার কি মনে করে আল্লাহই জানে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বিছানার মধ্যে গিয়ে ব্যাগটা খুলে দেখি, হায় আল্লাহ, ব্যাগের মধ্যে তো একটাও জামা নেই আমার। শুধু জিনিসপত্রগুলো নিয়ে এসেছি যেগুলো ছিল গায়ে মাখার জিনিস। ব্যাগটা তো তাহলে রুমের মধ্যেই রেখে চলে এসেছি, ভুলেই গেছি। এখন তো আমার পরনের জন্য তেমন কিছুই নেই, ব্যান্ডের কোনো কিছুই দেখতে পারছি না। তখন দেখলাম যে আমার আলমারিতে একটা শার্ট আছে, পুরনো শার্ট, আগের সাদা শার্টটা। এটা আমাকে গিফট করেছিল একজন গরিব মানুষ। কারণ মানুষটা, আমি একদিন তাকে একটা রিকশা কিনে দিয়েছিলাম, সেই মানুষটা আমাকে এনে দিয়েছিল। মানুষের অভাব দেখে, মানুষের কষ্ট দেখে, তাই আমি তাকে একটা রিকশা কিনে দিয়েছিলাম কর্মের জন্য। আর আমার বার্থডেতে সে এটা গিফট করে, তাই আমি যত্ন সহকারে এটা রেখে দিয়েছিলাম। কাউকে কখনো ছোট হিসাবে দেখার অভ্যাসটা আমার নেই। বাসা থেকে বের হয়ে অফিস পর্যন্ত হেঁটে যাচ্ছি, মাঝপথে এসে দেখি বাবা। এদিকে বৃষ্টি একেবারে কাদা হয়ে গিয়েছে, অনেক জায়গাতেও জলও জমে আছে। মাথা যেন বিরক্ত হয়ে যাচ্ছে এসব কাদা দেখে। যদি আমার একটা দামি গাড়ি থাকতো তাহলে একেবারে লাট সাহেবের মতো গাড়ি করে চলে যেতাম। এসব বলেই হাসছি। এরপরে নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় দিয়ে বলি, আরে দাদি নীলা, তুই হচ্ছিস কোথায় একটা গরিব মানুষ, আর লাখপতি হওয়ার স্বপ্ন দেখছিস? কিন্তু স্বপ্ন দেখতে বারণ কি শুনি? আপনারাই বলুন তো, স্বপ্ন দেখলে কি হবে? নিজের মনে নিজেই বকবক করছি আর এসব বলছি, আর নিজেই হাসছি, হেঁটে যাচ্ছি। সুন্দরী হয়েছি তাতে কত জ্বালা, কত ছেলে শুধু তাকিয়ে আছে আমার দিকে। নিজের প্রশংসা নিজেই করে গেলাম, কিন্তু যতই তাকাও না কেন, আমি আমার এই ভালোবাসা শুধু আমার হাজবেন্ডকেই দিব, অন্য কাউকে না। কী আর করার আছে। রেডি হয়ে আমি নাস্তার টেবিলে বসতেই আম্মু দেখে হাসতে লাগলো। তখন আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, কি হলো, এভাবে হাসছো কেন? আরে, আমার নবাবজাদা ছেলে তো কখনো ব্যান্ডেজ ছাড়া অন্য কিছু পরে না। আজকে দেখি হঠাৎ করে এই সাধারণ পোশাকটা পরেছে, তাই একটু মিটমিট করে হাসছি। ভুলে গিয়েছিলাম আমি গতকালকে ব্যাগটা নিয়ে আসতে, কারণ বাসায় রেখে চলে এসেছি। ওখানের মধ্যে আমার ব্যাগের জামা ছিল, আমি তো ভুলে গিয়েছিলাম। কাদা করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে গাড়িটা নিয়ে। একদিনের বৃষ্টিতে কি অবস্থা হলো, সব কিছু যেন একদম জমে গিয়েছে। এটা তো আর অস্ট্রেলিয়া না যে সব কিছু আবার ক্লিন করার জন্য লোক চলে আসবে। তখনই রাহাতের কল। কি রে, অফিসে নাকি যাচ্ছিস? আচ্ছা চল, আমিও যাব। না, তোর যাওয়ার প্রয়োজন নেই, আমি ড্রাইভারকে সাথে করে নিয়ে যাব ভাবছি। তুই তো ভালো ড্রাইভ করতি, তেমনটা পারিস না, তাই ভালো আমি সহ আসি। আর ড্রাইভারকে সাথে করে নিয়ে যাওয়ার অভ্যাস তো তোর খুব কমই আছে। না, সমস্যা নেই, ড্রাইভারকে বলেছি কিছুক্ষণ পর ও চলে আসবে। দেখি আমি নিজে ড্রাইভ করি, ওকে না হয় পেছনে বসিয়ে রাখবো। রাহাতের সাথে কথা বলে কলটা কেটে দিয়ে কিছুক্ষণ পর ড্রাইভার চলে আসে, সুন্দর করে রেডি হয়ে আমার সামনে। আমি গাড়িটা নিয়ে একটু সামনে যাই, তখন ড্রাইভার বলে ওঠে, স্যার দেন, আমি নিজে ড্রাইভ করে আপনাকে অফিস পর্যন্ত পৌঁছে দিচ্ছি। না প্রয়োজন নেই, ভালো লাগছে না, আমি নিজেই ড্রাইভ করছি, তুমি পেছনে বসো। সবার উদ্দেশ্যে কথাটা বলছি। আজকে আমাদের অফিসের বস আসতেন অস্ট্রেলিয়া থেকে, আর উনি আজকে আমাদের অফিসে আসবেন। আর হ্যাঁ, ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাড দেওয়া হয়েছে ওনার পার্সোনাল পিওর জন্য। তাই ওই রুমটা সুন্দর করে ক্লিন করো, যেন বিন্দু পরিমাণে কোনো ময়লা না থাকে। আর উনি সবসময় পরিষ্কার পছন্দ করেন। আমি যেহেতু স্যারকে একবার দেখেছিলাম, তাই আমি চিনি। তাই আপনারা, আমি যখন ওনাকে নিয়ে আসব, সবাই অবশ্যই ওনাকে সালাম দিবেন। সবার মধ্যে খুব আগ্রহ যেন আমাদের অফিসের বস, যে কিনা আমাদের ম্যাডামের একমাত্র ছেলে, এরপর এই কোম্পানির মালিক। এত বড় কোম্পানির মালিক, তাকে কখনো কেউ দেখেনি। দেখার জন্য সবার একটা আগ্রহ প্রকাশ, যে মানুষটা কেমন। বিশেষ করে যারা মেয়েরা আছে, তারা তো দেখার জন্য যেন ছটফট করছে। অফিসের মাঝামাঝি আসতেই তখনই দেখলাম কাদায় একটু জল জমে আছে।
নিজের অজান্তে গাড়ির চাকাটা আমি ওখানে কাদার মধ্যে ফেলে দিলাম। আর কাদার পানিগুলোর সামনে একটা মেয়ে দাঁড়িয়ে হেঁটে যাচ্ছে, ওর পুরো গায়ের মধ্যে একেবারে কাদাগুলো লেগে যায়। অফিসের একটু সামনেই আছি, তখন কোথা থেকে হঠাৎ করে একটা গাড়ি চলে আসে। মাঝখানে গাড়িটা এসে কাদার মধ্যে চাকাটা ফেলে দেয়, আর কাদাগুলো এসে আমার পুরো জামার মধ্যে পড়ে যায়। আল্লাহ! এক চিৎকার করে আমি বলেছি, এটা কি হলো? হঠাৎ করে গাড়িটা ব্রেক করি, তখনই সামনের মেয়েটা গাড়ির সামনে চলে আসে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে মিস্টার, গাড়ি থেকে নামুন, আপনি কি অবস্থা করছেন দেখেন। আমার চোখে সানগ্লাস, সামনে মেয়েটি স্পষ্ট গ্লাসের মাধ্যমে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু এইটুকু যা ছিল যে সাদা জামার উপরে কাদা লেগে আছে। আমি খুবই বিরক্ত সহকারে গাড়ি থেকে নামলাম। তখনই সামনে থাকা গাড়ি থেকে একটি ছেলে নেমে আসে। লম্বা উচ্চতায় ছেলেটা কম করে হলেও 6 ফিট হবে। ফর্সা মুখে বোঝা দাড়িতে বেশ লাগছে, কিন্তু আমার বিরক্ত আর রাগের মেজাজটা ওর উদ্দেশ্যে বলে উঠলো, আপনি কানে নাকি অন্ধ মানুষ? হ্যাঁ, চোখের মধ্যে 4টা চোখ লাগিয়েছে, এরপরেও আপনি দেখতে পেলেন না যে সামনে কাদা রয়েছে? আপনার জন্য আমার এত সুন্দর পোশাকটা কি হয়েছে? গাড়ি থেকে নেমে মেয়েটার দিকে তাকাতে একটু বেশ অবাক হলাম। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। মেয়েটাকে দেখে প্রথমে কেমন জানি না অনুভূতি হলো। এরপরে মাথাটা নিচু করে নিলাম, যেন সামনে দাঁড়িয়ে ছিল একটা পরী। কিন্তু মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম, আসলে আম সরি, আমি গাড়িটা যখন ব্রেক করবো খেয়াল করিনি ওপাশে কাদা ছিল, আর আপনিও দাঁড়িয়েছিলেন। আপনার মতো আমার কানা ড্রাইভারগুলো যেন কেন যে আমার সামনে পড়ে আমি জানি না। আপনার মালিক কোথায়? মালিককে বলেন। মেয়েটার কথা শুনে তো আমি হা হয়ে তাকিয়ে রইলাম। ড্রাইভার? আমি নিজের দিকে তাকালাম, তখন আমার পোশাকের দিকে তাকিয়ে মেয়েটা আবারও বলে ওঠে, আজকে আপনার জন্য আমার ইন্টারভিউ দেওয়া হবে কিনা জানি না। আজকে যদি কিছু হয় তাহলে আপনার খবর আছে। আপনার মালিক কোথায়? বের হতে বলুন। পিছনে দেখি একটা লোক বসে আছে। তখন লোকটার কাছে গিয়ে বসতেই লোক তো বলে ওঠে, কি শেষ করছেন? আপনার এই ড্রাইভার আমার কি অবস্থা করেছে দেখেছেন? এটা ড্রাইভার কে নেবে? এ তো একটা ড্রাইভার, ও কোথা থেকে দেবে? কিন্তু আপনি দেখুন আপনার ড্রাইভার কি করেছে। গাড়িটা যেহেতু আপনার, এখন কি খবর বলবো আমি? দেখুন আপনি কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছেন, আপনি আমাকে চেনেন না। বাহ, ড্রাইভারে দেখি মুখে বড় কথা। তুমি মালিকের সামনে এত বড় কথা বলছো? তোমার চাকরিটা যদি এখন আমার মালিক নিয়ে নেয়? হোয়াট ইজ দিস? আপনি কি সব বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? সামনে থাকা কাদার হাত দিয়ে ছেলেটার গায়ের উপরে মেখে দিয়ে এরপর ওই বুড়া লোকটার উপরে মেখে দিয়ে বলে উঠলাম, এখন ঠিক আছে, আমিও দেখে শুনে কিছু করিনি। আমি তো একবার নিজের দিকে তাকাচ্ছি আর আবার ড্রাইভারের দিকে তাকাচ্ছি। মেয়েটা সব কি করে গেল? আর আমার পুরো গায়ের মধ্যে একদম কাদা মেখে মেয়েটা ওখান থেকে রাগে সনসন করতে করতে চলে যেতে লাগলো। এই বদমাইশ ছেলেটার জন্য আমার আজকে ইন্টারভিউটা দেওয়াই হলো না। কথাটা বলে আমি বাসা থেকে যেতে লাগলাম। মেয়েটার উপর এখন রাগ হচ্ছে। মেয়েটাকে যেন আমি মুখ থেকে কিছু বলতে পারলাম না। ও আমার দিকে যেভাবে এগিয়ে আসলো, আমি যেন একদম পাথর হয়ে দাঁড়িয়েছিলাম। কোনো অদৃশ্য শক্তি যেন আমার হাতটা ধরে বেঁধে রেখেছিল। ওর সামনে কথা বলার মতো সাহস তো আমার যেন হচ্ছিলই না। কেন এমনটা হয়েছিল বুঝতে পারলাম না। সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমি ওই সময় বলেছিলাম আমি ড্রাইভিং করি। চুপ করো তুমি। তুমি শপিং মলে গিয়ে আমার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসো। টাকা আর কোথায় যেতে হবে আমি আপনাকে লোকেশন দিয়ে দিয়েছি, আর ওখান থেকে নিয়ে আসো। আর ওই শপিং মলটা আমার পরিচিত, আমি লোক পাঠিয়ে দিব। তুমি শুধু ওখান থেকে কিছু জামা নিয়ে আসো। এখন স্যার তাহলে আমি যাচ্ছি। ড্রাইভারের দিকে তাকিয়ে একটা ধমক দিলাম। ও তো ভয়ে ওখান থেকে দৌড়ে চলে গেল। আমি গাড়িটা ড্রাইভ করে বাসার সামনে যেতে গাড়ি থেকে নেমে যখনই বাসায় প্রবেশ করব, সামনে রাহাত আমার এমন অবস্থা দেখে হেসে বলে ওঠে, কিরে বন্ধু, তোর এমন লেজি গোবরে অবস্থা কে করেছে? দেখে তো মনে হচ্ছে কোথাও কাদার মধ্যে পড়ে গিয়েছিস। এমন অবস্থা কি করে হলো? প্রচণ্ড রাগ হয়। প্রচণ্ড রাগে গলায় রাহাতের কাছে এসে ওর সামনে তাকিয়ে আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, তুই ভালো করে তাকিয়ে দেখ তো কোন অ্যাঙ্গেলে আমাকে ড্রাইভার মনে হয়। আমাকে কোনোভাবে কি মনে হয় আমি ড্রাইভার, আর ওই ড্রাইভারকে মনে হয় মালিক? হোয়াট ইজ দিস? কেমন একটা মাথা খারাপ হলে এমন কথা বলতে পারে? আরে ভাই, হয়েছেটা কি সেটা তো খুলে বলবি, না হলে বুঝবো কি করে হয়েছেটা কি। রাহাতকে যা ঘটেছে সব ঘটনা খুলে বললাম। সব কিছু শোনার পর রাহাত কেমন জানি না হাসতে লাগলো। আমার একটু বিরক্ত হলো। তখন রাহাতের উদ্দেশ্যে বলে উঠলাম, শালা তুই হাসিস কেন? তোর সাথে কথাই বলবে না। বাসার ভিতরে প্রবেশ করতে আমার এমন অবস্থা দেখে আম্মু বলে ওঠেন, কিরে, বাসা থেকে বের হয়ে সুন্দর করে সেজে গিয়েছিস?
আসার সময় এখন এমন কাদা কেন? কেউ কি তোকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছে নাকি? বিষয়টা এমনটাই ধরে নাও, সামনে পেলে ওকে আমি দেখে নেব। মেয়েটা দেখতে কেমন রে? যে মেয়ে আমার ছেলের গায়ের মধ্যে কাদা মাখতে পারে, সেই মেয়েটাই আমার ছেলেটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারবে। এমন মেয়েকেই তো আমার প্রয়োজন, যে আমার রাগী ছেলেটাকে একদম শিক্ষা দিতে পারবে। মেয়েটার ঠিকানা জানিস? আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। আম্মু, তুমিও শুরু করে দিলে? কথাটা বলে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জামা কাপড় নিয়ে আসে ড্রাইভার। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। কাদা ময়লা নিয়ে বাসার ভিতরে প্রবেশ করতেই আমার এমন অবস্থা দেখে আম্মু বলে ওঠে, তোর এমন অবস্থা হলো কি করে? আরে বলো না, বদমাস খাটাস বিল্লে শয়তান বাদর একটা ছেলের জন্য এসব হয়েছে। আর মনে মনে কথাগুলো গালি দিতে লাগলাম। ওর 14 গোষ্ঠীর উদ্ধার করে দিলাম। আচ্ছা বাদ দে, হয়তোবা তোর কোথাও কোনো বিপদ হতে পারতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভেতরে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আম্মু কথাটা বলেই কাশতে লাগলো। আম্মুর অসুস্থতা তীব্র হয়ে যাচ্ছে, কি করব বুঝে উঠতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব আম্মুকে অপারেশন করাতেই হবে, না হলে যে অনেক বড় কোনো একটা সমস্যা হতে পারে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে তখনই দেখি আমার বেস্ট ফ্রেন্ড শ্রাবণী কল করেছে। ফোনটা রিসিভ করতেই শ্রাবণী বলে ওঠে, আরে নীলা, আজকে আর ইন্টারভিউ হবে না। কী কারণে যেন বস আজকে আসতে পারেননি, তার জন্য ইন্টারভিউ আগামীকালকে হবে। তুই আগামীকালকে গেলেই হবে। মনের মধ্যে একটু শান্তি পেলাম, হাফ ছেড়ে বাঁচলাম। হয়তোবা ভেবেছিলাম যে কপালে আর জুটবে না, এমন ভাগ্য সব সময় থাকে না। ভাগ্যটা কাছে পেয়েও হারাতে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলাও হয়তোবা সহায় ছিলেন, তাই তো এমন একটা কিছু ঘটনা ঘটলো। ছেলেটা কেমন জানি না আমার দিকে তাকিয়েছিল। ছেলেটার তাকানোটাই কেমন অদ্ভুত। আমি যেন এক দৃষ্টিতে ওর কথা ভাবতে লাগলাম, আর নিজের মনে নিজেই কি জানি বলছি, ইস বারবার কেন ছেলেটার কথা আমি ভাবছি। আমার মনে পড়ছে ফর্সা মুখে কোচা কোচা দাড়িগুলো কেন বারবার চোখের সামনে আসছে। ছেলেটা শরীরের উপরে কাদা মাখার সময়, শরীরটা স্পর্শ করার সময় শরীরে কেমন জানি না শক্ত মনে হয় জিম করতো। বিদ্যুতের মতো চমকে উঠে কথাটা ভাবতে তখনই মনে হলো যে আমি ওর মালিকের সামনে কথাগুলো বলেছি, মালিককে অপমান করেছি। এখন তো মনে মনে ভাবছি, ওকে আবার চাকরি থেকে বের করে দিল না তো? না, এটা আমার একদম উচিত হয়নি। এত অপমান করা, তাও আবার তার মালিককে অপমান করেছি। ওকে যদি বের করে দেয় তাহলে তো কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। না, আমি ওই মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইতেই হবে আমার। ছাদে দাঁড়িয়ে আছি, মুখের মধ্যে সিগারেটের ধোঁয়া আকাশে যাচ্ছে। আমি মনে মনে ভাবছি বারবার শুধু কেন মেয়েটার কথা মনে পড়ছে। মেয়েটা আসলে স্পেশাল। হঠাৎ করে আমার সামনে চলে আসে, এসে এইভাবে যে আমাকে স্তব্ধ করে দিয়ে আমার সাথে এমন কিছু করবে তা কখনো ভাবতেও পারিনি। এমন প্রথম হয়েছে যে কারো সামনে কিছু বলার মতো সাহসটা আমার হয়ে ওঠেনি। না হলে আমি বরাবরই রাগী স্বভাবের একটা মানুষ ছিলাম। আচ্ছা, তোমার বন্ধু এত হাজার কোটি টাকার মালিক, কিন্তু এখনো বিয়ে কেন করছে না জানতে পারি? শ্রাবণীর সাথে কথা বলেছিলাম রাতে, তখন শ্রাবণী প্রশ্নটা করতে বসলো আমাকে আবিরের বিষয় নিয়ে। তাই আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আমার বন্ধু খুবই ভালো প্রকৃতিক মানুষ, ওকে একজন ধোঁকা দিয়েছে, তাই আমার বন্ধু সম্পর্কে কিছু বলতে চায় না, আমি নিজেও কষ্ট পাবো। আর কিছু বললাম না এই বিষয়ে। সন্ধ্যাবেলা দরজার মধ্যে কারা জানি শব্দ করতে লাগলো। তখনই দরজা খুলতেই কয়েকটা ছেলে আর কিছু লোক বাড়ির সামনে এসে বলতে শুরু করে, এই বুড়ি আছিস তুই? আমাদের কাছে চিকিৎসার জন্য টাকা নিয়েছিস, এখনো পর্যন্ত টাকা দিতে পারছিস না, বের হ তুই। বাবা, তোমরা আমাকে আর কিছুদিন সময় দাও, তোমাদের সব টাকাগুলো আমি পরিশোধ করে দেব। আমার মেয়ে একটা চাকরি খুঁজছে, ও চাকরিটা পেলেই প্রথমে তোমাদের টাকা শোধ করে দেব। চাকরি? কিসের চাকরি? মেয়ে মানুষ কিসের চাকরি করবে? আর চাকরি করে কয় টাকা পাবে? আমি প্রায় 2 লাখ টাকা পাই, এত টাকা চাকরি করে কবে শোধ করবে? কয়েকটা দিন তুমি একটু সময় দাও, সবগুলো টাকা তোমার পরিশোধ করে দেব। তোমাকে তো আগেই বলেছি তোমার মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে আমি আর তোমার কাছ থেকে টাকা চাইবো না। ঘরের মধ্যে সুন্দরী একটা মেয়ে রেখে বসে রইলে কেন? তাহলেই তো টাকা মাফ হয়ে যায়। আমি দরজার বাইরে কথাগুলো শুনলাম। তখনই ছেলেটা কথাটা বলতেই রেগে আমি সামনে বের হয়ে আসি। আমাকে দেখে ছেলেটা বলে ওঠে, তোমার পেটি দেখেছো? হেব্বি সুন্দরী। আবার তো দেখে এখনই মন চাচ্ছে, ইচ্ছে করছে এখনই তুলে নিয়ে যাই আর অনেক কিছু করে ফেলি।
কথাটা শোনা মাত্রই আর এক মুহূর্ত দেরি করলাম না, ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম ছেলেটার মুখের উপরে। তখনই ছেলেটা রাগী গলায় বলে ওঠে, তুই রাজুর গায়ে হাত দিয়ে ভালো করিস নি রে। তোকে আমি দেখে নিব। নিজের এই রূপের অহংকার আমি তোর ভেঙে দিব। আমি তোদেরকে মাত্র 7 দিনের সময় দিয়েছি। 7 দিনের ভেতর যদি আমার টাকা পরিশোধ না করিস তাহলে তোদের খবর আছে। কথাটা পরে ওরা চলে যেতে লাগলো। তখনই আম্মু কাছে এসে বলে ওঠে, এখন কি করব? ওরা থ্রেট দিয়ে গিয়েছে আমাদেরকে। আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক। আরে আম্মু তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সকালবেলা রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িটা নিয়ে। কিছুক্ষণ পর অফিসের সামনে এসে পৌঁছালাম। বিজ্ঞাপন দেওয়া হয়েছে পার্সোনাল পিএ লাগবে, তার জন্য হয়তোবা আজকে সবার ইন্টারভিউ নিতে হবে। আমি ইন্টারভিউ অফিসে বসে আছি, কিন্তু শালা মালিক এখনো আসছে না। মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি বসে আছি, বাইরে এসে হাঁটাহাঁটি করছি। তখনই সামনে পড়লো ওই ছেলেটা, ড্রাইভার। তখনই ছেলেটার উদ্দেশ্যে, অফিসের ভিতরে প্রবেশ করার আগে পেটের মধ্যে কেমন একটা যেন নাড়া দিল, তাই ওয়াশরুম থেকে বের হলাম। তখনই দেখলাম পেছন থেকে কেউ ডাক দিল। পেছন পেরে তাকেই দেখি ওই দিনের মেয়েটা আজকে একটা নীল জামা পরেছে। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। তখনই মেয়েটা আবার কাছে আসে, এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে চার চোখ ভাইয়া, কথা কি শুনতে পাচ্ছেন? নাকি আপনি আবার শোনেনও না? শোনার ভান করে চলে যাচ্ছেন, না শোনার ভান করে? কথাটা বলে মেয়েটা আবার কাছে আসে, এসে সুন্দর করে যেন কানের কাছে মুখ নিয়ে মেয়েটা মিষ্টি কণ্ঠে বলে ওঠে, আসলে আমি দুঃখিত। হয়তোবা ওই দিন একটু রেগেই ছিলাম, কারণ আমার ইন্টারভিউ ছিল। কিন্তু হয়তোবা ইন্টারভিউ কোনো কারণবশত আজকে ছিল, গতকাল ইন্টারভিউ হয়নি। আমি বুঝতে পেরেছি আপনার হয়তোবা চাকরিটা চলে গেছে আমার জন্য। আমি ভীষণভাবে আপনার কাছে দুঃখিত। আমার জন্য আপনার চাকরিটা চলে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে এমনটা হবে। আপনি মনে হয় এখানে নতুন জব নিয়েছেন, এখানে কোথাও ক্লিন বা পরিষ্কার করার মতো জব নিয়েছেন। চিন্তা করবেন না, আমি যখন এখানে চাকরি পাবো তখন আমি আপনাকে ভালো একটা জব পাইয়ে দিব, আর বেতন পাবেন ভালো। মেয়েটা কথাটা বলে আমার বুকের মধ্যে দু একটা চাপড় দিয়ে বলে ওঠে, তুমি একটা সাহসী পুরুষ। তোমার মতো এমন ছেলেই তো আমার পছন্দ, যারা কোনো স্বার্থ ছাড়াই ফ্যামিলির জন্য সামনে এগিয়ে যায়। তোমার মতো ছেলেরাই তো প্রয়োজন। বয়সও তো মনে হয় আমার থেকে 2-1 বছরের ছোটই হবে। কাজ করতে থাকো, দেখবে সাফল্য পাবে। মেয়েটার কথা শুনে তো হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইলাম। নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখছি, আর একবার মেয়েটার দিকে দেখছি। কোন অ্যাঙ্গেলে আমার এখন মনে হচ্ছে যে আমি এখানে ক্লিন করে আসছি। এরপরে রাগে গজগজ করতে করতে অফিসের ভিতরে প্রবেশ করতে তখনই দেখলাম অনেকে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন একটা ছেলে এসে একটা ফুল দিয়ে বলে ওঠে, স্যার আপনি এসেছেন, আপনার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ভিতরে আসেন স্যার। অনেকটা বিরক্ত সহকারে আমি অফিসের ভিতরে প্রবেশ করলাম। এরপর নিজের কেবিনে গিয়ে বসবো, তখনই দেখলাম সামনে মেয়েটা বসে আছে। অনেকগুলো ছেলে আর মেয়ে সবাই বসে আছে, মনে হয় ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি ভিতরে কেবিনে প্রবেশ করতে তখনই ম্যানেজার ভিতরে প্রবেশ করে। স্যার অনেকেই এসেছে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনি বললে সবাইকে পাঠাবো। একটা বিরক্ত নিয়ে ঈশানের উদ্দেশ্যে বলে ওঠে, ভালো করে তাকিয়ে দেখতো, আমাকে দেখে কোনোভাবে মনে হয় যে আমি এই অফিসের মধ্যে কোনো ক্লিনার? না স্যার, কেন কি হয়েছে? এটা আপনাকে কে বলেছে? একবার বলুন তার নাম, আমি এখনই তাকে অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দিব। ঈশানের মুখের কথাটা শুনে আমি চুপ করে রইলাম, আর কিছু বললাম না। তখন ওর উদ্দেশ্যে বলে উঠলাম, সামনে ফর্সা মেয়েটা দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে কেমন পাগলের মতো তার নখ করছে। স্যারের কথা শুনে আমি সামনে থাকা মেয়েটার দিকে তাকাতে নিজেই গ্যাস খেলাম। মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। বা এত সুন্দরী আমি জীবনে দেখেছি কিনা জানি না, এক নজর তাকিয়ে আছি। স্যার কি জানি বলছেন, আমি শুধু মেয়েটার দিকেই তাকিয়ে আছি। তখন স্যার ধমক দিয়ে বলে ওঠেন, এই মিস্টার ঈশান, তোমার মনটা কোথায়? সরি স্যার। হ্যাঁ বলুন, কি করতে হবে আমাকে? ওর সিভিটা আমার কাছে নিয়ে আসো, আর ব্যক্তিগত ফাইল ডাটাটা আমাকে বের করে এখনই দাও। তোমাকে আমি দেখে নেব। আমাকে তুমি অপমান করেছো। এই আবিরকে অপমান করে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি, তুমিও বাঁচবে না। স্যার এই নিন ওই মেয়েটার সব কিছু। আচ্ছা তাহলে মিস, আপনার নাম নীলা, সব কিছু ভালো করে দেখে নিলাম। এরপর আমি ম্যানেজারের উদ্দেশ্যে বললাম, মেয়েটাকে বলে দেবে আগামীকালকে অফিসে জয়েন করার জন্য, আর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন নেই, ওকে আমি সিলেক্ট করেছি। ইস, মনে মনে যেন
আমার নিজেরই লাড্ডু ফুটছে। তাহলে তো আমার জন্য একেবারে ভালোই সুযোগ হলো। আমি মেয়েটাকে পটিয়ে নিজের ভালোবাসার কথাই বলবো। একটা সুন্দরী মেয়ে হাতছাড়া করা যায় নাকি? কয়জনের কপালে আছে এমন একটি সুন্দরী মেয়ে পাওয়া? আমি অফিসে বসে সবগুলো ফাইল দেখতে লাগলাম আস্তে আস্তে। তখন এই ফোনটা বেঁচে ওঠে। দেখি আমাদের পার্সোনাল পারিবারিক যে ডাক্তার উনি কল করেছেন। ফোনটা রিসিভ করলাম। তখন ডাক্তার বললেন আম্মু নাকি স্ট্রোক করেছে। আমি দৌড়ে হসপিটালে যেতে লাগলাম। সামনে দেখি বসে আছে রাহাত। আমি কান্না করে ওর উদ্দেশ্যে বলে উঠি, আম্মুর কি হয়েছে রাহাত? কান্না করিস না দোস্ত, আন্টি তেমন কিছু হয়নি, কিন্তু ডাক্তার বলেছে বড় কিছু হতে পারে। ডাক্তারের কাছে পরামর্শ করতে বলেছে। আমি আম্মুর কেবিনে যাই। কেবিনে যেতেই তখনই দেখলাম ডাক্তার আমাকে দেখে বলে উঠলেন, দেখুন, আপনার মা এখন ডেঞ্জার মুক্ত আছেন। যা সমস্যা ছিল এখন নেই, কিন্তু ভবিষ্যতে হতে পারে। কিন্তু ডাক্তার আমি তো আপনার কথা বুঝতে পারছি না, কি সমস্যা হতে পারে আর কি বা? আসলে আপনার মা স্ট্রোক করেছেন, তাই আপনার মাকে কখনো কষ্ট দিতে পারবেন না, আর কোনো কথা বললে তা না করতে পারবেন না। না হলে কিন্তু আপনার মা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমাদের কোনো হাত থাকবে না। ডাক্তারের কথা শুনে আমার যেন পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা। দাঁড়িয়ে রইলাম। কি বলছেন ডাক্তার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার হঠাৎ করে কেমন যেন হলো, নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। আমি আম্মুর কাছে গেলাম। তখন আম্মু আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলে উঠলেন, বাবা, আমার জীবনের কোনো চাওয়া নেই তোর কাছে। একটাই চাওয়া, তুই বিয়ে কর। তুই বিয়ে করলে আমি আমার নাতি নাতনির মুখ দেখতে পারবো। মরে যাওয়ার আগে তুই আমার এই আশাটা পূরণ কর। আমি আর না করতে পারলাম না, কারণ ডাক্তার বলেছে আম্মুকে কোনো কষ্ট দেওয়া যাবে না। তাই আম্মুর কথায় আমি রাজি হলাম। আমি বললাম, তুমি যেহেতু চাচ্ছ তাহলে সেইটাই হবে। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমার জন্য একটা পুত্রবধূ নিয়ে আসবো। সত্যি বলছিস তো? আমাকে তাহলে কথা দে, আমি সুস্থ হয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য সত্যি একটা পুত্রবধূ নিয়ে আসবো। কথাটা বলে ওখান থেকে আমি ডাক্তারের সাথে কথা বলতে বলতে বের হয়ে যাই। আরে রাহাত, তুমি যে প্ল্যান দিয়েছো এটা যে এত তাড়াতাড়ি কাজে আসবে ভাবতে পারিনি। তাহলে তো আর কোনো সমস্যা নেই। অবশেষে আমার ঘর আলো করে আমার একটা বৌমা আসতে চলেছে। আম্মুকে কিছুদিন হসপিটালে রাখার পর আমি বাসায় নিয়ে আসি। বাসায় একটা নার্স রাখি আম্মুকে কেয়ার করার জন্য। কিন্তু আম্মুর একই কথা, বৌমা না আসলে আম্মু ওষুধ খাবেন না, খাবার খাবেন না, তাই কেয়ার করা। কিছুদিনের জন্য আম্মুর কাছ থেকে বাধ্য হয়ে ইন্টারভিউ দিতে আসা একে একে সবাই চলে যাচ্ছে। বুঝতে পারলাম না, তখনই একটা কাগজ আমার হাতে দিয়ে একটা মেয়ে ওখান থেকে চলে যায়। দেখলাম সবাই চলে গিয়েছে। আমার হাতে একটা কাগজ দিয়েছে। কাগজটা খুলে আমি তো খুশিতে লাফাতে লাগলাম, কারণ আমাকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু আমার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হলো না। কেন বুঝতে পারলাম না। এত কিছু ভেবে আমার তো কোনো লাভ নেই। আমার তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমাকে একটা পেপার দিল যে 2 বছরের আগে কোনো রিজাইন আমি দিতে পারবো না। আমি সাইন করে দিলাম। এরপর খুশিতে আমি বাসায় চলে যেতে লাগলাম। বাসায় আসতেই আমার এমন হাসি খুশি দেখে আম্মু আর ছোট ভাই বলে ওঠে, কিরে আপু, তুই এত খুশি কেন? কি হয়েছে? আপুর তো চাকরি হয়ে গিয়েছে। সত্যি বলছিস? আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তোর কথা শুনেছে, তোর এত কষ্ট বিফলে যায়নি। মুখের কোণে দেখি তোর হাসি। আপু, তুই চাকরি পেয়েছিস? আমার জন্য মিষ্টি নিয়ে আনলি না? আপু স্যালারি পেলে অবশ্যই তোর জন্য অনেক কেনাকাটা করব। তুই যা চাইবি তাই কিনে দেবো। সত্যি বলছিস তো? সত্যি বলছি। কথাটা বলে আমি নিজের রুমে গেলাম। এরপর শ্রাবণীকে সব কিছুই বললাম। শ্রাবণী অনেক খুশি হলো। এরপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকালকে আমাকে অফিসে যেতে হবে। অফিসের প্রথম দিন লেট করা যাবে না। ক্লান্ত শরীরটা রুমের ভিতরে সে এলে দিতেই ঘুম চলে আসে। সকালবেলা রেডি হয়ে আমি অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তখনই মাঝ রাস্তায় বখাটে একটা ছেলে দাঁড়িয়ে বলে ওঠে, কি সুন্দরী, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? গিয়ে লাভ হবে কি বলো? আমার টাকাটা এখনও তুমি দিচ্ছ না, আর মাত্র 6 দিন সময় আছে। এর ভেতরে আমার টাকাটা দিয়ে দিতে হবে, না হলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। বখাটে ছেলেটার কথা শোনাই তখনই আম্মু ঘর থেকে বের হয়ে সামনে এসে বলে ওঠে, আমার মেয়ে কিছুদিন হলো মাত্র সরকারি চাকরিটা পেয়েছে, তোমাদের টাকা সব পরিশোধ করে দেবে। আমার মেয়ে, তোমরা চিন্তা করো না, বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। আমি আর কিচ্ছু জানি না, 6 দিন মাত্র আছে।
এর মধ্যে যদি টাকাটা না পাই তাহলে তোমার মেয়েকে তুলে নিয়ে যাব, কারণ ওকে যে আমার বেশ পছন্দ। মনে মনে ভাবছি টাকা পেলেও আমি তোকে বিয়ে করতে চাই, তোর পুরো শরীরটা আমার চাই, তোর প্রতি আমার লোভ লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি গাড়িতে উঠলাম। এরপর ড্রাইভার আমাকে অফিসের সামনে নিয়ে যায়। এরপর অফিসের ভিতরে প্রবেশ করব, ঠিক তখনই বাইরে কারোর সাথে আমার মাথার সাথে তার মাথায় একটা ধাক্কা লাগে। তখনই সে বলে ওঠে, আরে অন্ধ নাকি, চোখে দেখে না? তখনই সামনে চোখ ফিরিয়ে দেখি ছেলেটা অন্য কেউ না, ওই দিনের ছেলেটাই। ছেলেটা আজকে অনেক সুন্দর করে সেজেছে, সেটাকে হেভি স্মার্ট লাগছে। আরে আপনি? একবার আমার মাথার সাথে মাথা লেগেছে, আরেকবার লাগলে শিং উঠে দাঁড়ায়। আমি আরেকবার লাগাচ্ছি। কথাটা বলে আমি ওর মাথায় আমার মাথাটা আবারও ঠেকিয়ে নিলাম। আমিও তো মেয়েটার কর্মকাণ্ডে হতবাক। মেয়েটা জামা আছে কেমন জানি না পুরনো মনে হয়, নতুন তেমন জামা নেই, কিন্তু এই জামাতেও অসম্ভব সুন্দর লাগছে। আশেপাশে সবাই যেন ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আহ, এমন করলেন কেন? কেন আপনি জানেন না? একবার মাথায় বাড়ি খেলে দ্বিতীয়বার খেতে হয়, না হলে তো শিং উঠে যাবে। আপনাকে এসব কথা কে বলেছে? সব আজাইরা কথা। আরে না, আপনি হয়তো জানেন না। এক মিনিট, আপনাকে গতকাল দেখেই ক্লিন করছেন, কিন্তু মানে দেখেছি ক্লিন করছেন, কিন্তু আজকে মনে হয় প্রমোশন হয়ে ভালো পজিশনে গেছেন। হ্যাঁ না, আমি দোয়া করেছিলাম আপনার জন্য। আপনি কি এখন সুপারভাইজার? দেখুন, আপনাকে প্রথমে ভালো মনে করেছিলাম, অযথা এত খরচ করেন কেন হ্যাঁ জামা কাপড়ের পেছনে? দেখে তো মনে হয় একটু দামি জামা কাপড় এগুলো। শুধু এইগুলো শুধু শুধু কেনার কী প্রয়োজন ছিল? টাকা জমিয়ে রাখবেন ভবিষ্যতের জন্য, বুঝতে পেরেছেন? নিজের পরিবারের জন্য রাখবেন। মেয়েটা এক গাদা জ্ঞান দিতে লাগলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। তখনই ওর উদ্দেশ্যে বলে উঠলাম, আপনি এখানে কি করছেন? মেয়েটা যেন গর্ব সহকারে বুক ফুলিয়ে বলে ওঠে, আরে এই কোম্পানির বসকে তো মনে হয় কখনো দেখিনি। ওই কোম্পানির বসের আমি নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। শুনেছি ওনাকে একটু রাগী স্বভাবের। কি বলবো, টাকা পয়সা থাকলে একটু এমনই হয়। মা বাবা বিগড়ে যাওয়া সন্তান, তাই মনে হয় এমন। ছেলেটার মুখে নাকি শুধু তিতে কথা, তাছাড়া ভালো কথা কখনো মুখ থেকে আসেনি। আমার তো মনে হয় ওর জন্মের পর ওর মা বাবা ওর মুখে তিতো কিছু একটা দিয়েছিল, তাই সবসময় তিতো কথা বলে মানুষের সাথে। আচ্ছা তাই নাকি? তাহলে তো আপনি অবশ্যই ওই কোম্পানির মালিককে দেখেছেন। আরে দেখবো না কেন? আরে একটু খাটো, কি বলবো, আপনার থেকে আর দেখতে তেমনটা ভালো না। আরে আমাকে দেখার পর তো পাগল হয়ে গেছে, শুধু আমার পিছনে ঘুরঘুর করে। তা অবশ্য ঠিক, আপনি দেখতে অনেক সুন্দরী, আপনার পিছনে ঘুরতেই পারে। তা আবার এত বড় কোম্পানির মালিক, সে দেখতে তেমন মনে হয় ভালো না, কি আর করবে তাই না? অবশ্য ঠিকই বলেছেন, আপনার জায়গায় যদি ওই লোকটা থাকতো আর আপনি এখানে থাকতেন, তাহলে কিছু ভেবে দেখা যেত। পরের কথাটা ঠিক বুঝতে পারলাম না। কথাটা বলে মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। আমি অফিসে আসতেই তখনই একটা ছেলে আমার পিছনে এসে বলে ওঠে, আপনি তাহলে নতুন জয়েন হয়েছেন, আসেন আমি আপনাকে কেবিন দেখিয়ে দিচ্ছি। ছেলেটা কেমন যেন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। আমি আর কিছু না ভেবে মাথা নিচু করে নিলাম। এরপর সামনে একটা কেবিন দেখিয়ে দেয়, পাশে ছেলেটার কেবিন। ছেলেটার কাছ থেকে সব কিছু বুঝে নিলাম। এরপর ছেলেটা বলে ওঠে, এই যে ফাইলগুলো নিয়ে আপনাকে স্যারের কেবিনে যেতে বললেন। আমি সাইড টেবিলে ভয় ভয় করে যেতে লাগলাম। স্যার উপাস ফিরে বসে আছেন। তখন আমি কেবিনের ভেতরে প্রবেশ করার আগে বলে উঠলাম, স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ, আপনি ভেতরে আসুন। কেবিনের ভিতরে আমি প্রবেশ করলাম, ফাইলটা জমা দিলাম। আমি তখন স্যারের উদ্দেশ্যেই বলছি, স্যার আমার তো ইন্টারভিউ নিলেন না, কিছু জানতে পারি? কী করে ইন্টারভিউ নেই বলেন তো? আমি যেন একেবারে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইলাম। কি বললো এটা? আমি এটার মানে তো বুঝতে পারলাম না। আর কণ্ঠটা কেমন জানি না পরিচিত মনে হচ্ছিল, কিন্তু বুঝতে পারছি না কার কণ্ঠ এটা। বুঝতে পারছেন না? আসলে কি বলবো, আমি তো আপনার পেছনে একদমই ফিদার মতো হয়ে আছি, তাই আর কি। কথাটা শোনা মাত্রই আমার যেন গলা শুকিয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার পেছনে তাহলে ওই শয়তান ছেলেটাই বলে দেয়নি তো স্যারকে এইসব যা আমি বলেছি? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। কথাটা বলেই আমি হাত জোর করে আল্লাহর কাছে বলছি আর চোখ বন্ধ করে রেখেছি। তখনই বুঝতে পারলাম স্যার আমার দিকে ফিরে তাকিয়েছেন। আস্তে আস্তে চোখ দুটো আমি খুলে যখনই তাকাই, আমি প্রায় চেয়ার থেকে পড়েই যাই। আমি একটা চিৎকার করে ভূত দেখার মতো অবস্থা আমার। সামনে যেন একটা জ্যান্ত ভূত দাঁড়িয়ে আছে। ভয় পাবো না কেন? কারণ আমার সামনে আর কেউ নেই। ওই দিনের সেই ছেলেটা যার সাথে এত কথা বলেছি, যাকে প্রথমে ড্রাইভার ভেবে অপমান করেছি, সেই ছেলেটাই। তুমি মানে আপনি? কেন এভাবে অবাক হওয়ার কি আছে? আমি যদি ড্রাইভার হতে পারি
আমি যদি ক্লিনার হতে পারি, এখানে ম্যানেজারও হতে পারি, তাহলে মালিক হতে পারবো না কেন? না না, সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। আমার যেন মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। আল্লাহ গো, কী থেকে কী হয়ে গেল। নীলা, তুই আজকে গেছিস, তোর মনে হয় চাকরিটাও যাবে, প্রাণটাও যাবে মনে হয়। এই ব্যাটা যদি একবার দাঁড়িয়ে তোর সামনে একটা ধমক দেয়, তোর ওখানেই তো কলিজাটা কেঁপে উঠবে। যাও, সামনের টেবিল থেকে পানি নিয়ে আসো। আমার হাত কাঁপছে, আমি ভয়ে পানির গ্লাসটা ধরলাম। পানি আস্তে আস্তে করে নিচে পড়ছে আর আমার হাতটা কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে পানির গ্লাসটা আমি টেবিলে রাখতেই তখনই আমার উদ্দেশ্য ওই ছেলেটা বলে ওঠে, তুমি অনেক ঘেমে গেছো, পানিটা খাও আর রিল্যাক্স হয়ে বসো। কথাটা শোনা মাত্রই আমি ভয়ে ঠকঠক করে সবগুলো পানি নিজেই পান করে ফেললাম। এরপর যেন একটু হাফ ছেড়ে বাঁচলাম। এই নাও, এখানে ফাইলের মধ্যে সব কিছু আছে, এগুলো আজকের মধ্যে আমাকে করে দাও। এক গাদা কাজ আমার হাতে দিল, তার মানে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই এমন করছে। আমি আর কিছু বললাম না, কারণ ছেলেটার দৃষ্টির দিকে তাকিয়ে থাকার মতো না, যেন ও দৃষ্টি আমাকে খেয়েই ফেলবে। আমি ফাইলটা নিয়ে ভেতরে প্রবেশ করলাম আর বসে শুধু নিজের কপালটা নিজের দিকেই ঠুকছি, কারণ নিজের দোষেই আজকে এমনটা হয়েছে আমার। কিন্তু ভাগ্য ভালো, চাকরিটা তো রয়েছে। কাচের ফ্রেমের মধ্য দিয়ে আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, ওর দিকে তাকিয়ে আছে। ও কেমন কলমটা আরও একবার মুখে দিচ্ছে, আবার কম্পিউটারের দিকে চোখ রাখছে, এরপর কাজ করছে। আমি নিজেও জানি না আমি একদৃষ্টিতে ওর দিকে যে তাকিয়ে আছি। আপনার খবরের সময় হয়ে গিয়েছে। আমি বাইরে গিয়ে খাবারটা খেয়ে আসি, এরপর আবার অফিসে আসি। সবাই খেতে চলে গিয়েছে, কিন্তু মেয়েটা এখনও খেতে যায়নি, কারণ ওকে আমি আজকে পানিশমেন্ট দিয়েছি আমার সাথে এমন ব্যবহার করার জন্য। তারপরে কেমন জানি না আমার কাছে মায়া হলো। নিজের অজান্তেই এমনটা জীবনে কখনো কারো ক্ষেত্রে হয়েছে কি না জানা নেই, যে মানুষটার সাথে আমার একসময় সম্পর্ক ছিল তার জন্য এমন খারাপ আমার কাছে লাগেনি। নিজের অজান্তেই ম্যানেজারকে ডাক দিয়ে বলি, আমার ওখানে খাবার আছে, খাবারগুলো দিয়ে আসো। মনে হয় ও খাবার নিয়ে আসেনি। এখন তো নায়ক হতে পারবো। স্যার যেহেতু বলেছি একটু ইমপ্রেস করি। সবাই খাবার খেতে চলে গিয়েছে, কিন্তু আমি তো খাবার নিয়ে আসিনি। ক্ষুধা লেগেছে অনেক, কাজও করতে ইচ্ছে করছে না। তারপরেও শয়তান আর হনুমান বাদর বিল্লি কুত্তা আমাকে অনেকগুলো কাজ দিয়েছে। তখনই দেখলাম চারটা দাঁত বের করে হেসে ওই ছেলেটা আমার কাছে আসে। এটা মনে হয় ওদের ম্যানেজার। তারপরেও আমি হেসেই কথা বলি, আপনি মনে হয় খাবার আনেননি, আপনার জন্য এগুলো নিয়ে এসেছি। ও, এটা আপনি এনেছেন? না সমস্যা নেই, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। শালার ইমপ্রেস করতে গিয়ে এখন যদি আমার কথা বলে না খাই, তাহলে স্যার জানতে পারলে আমার অবস্থা খারাপ করে ফেলবেন। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলি, আরে আমি এটা পাঠাইনি তো, এটা স্যার বলেছেন আপনাকে খাওয়ার জন্য, আর বলেছেন এখন আপনার আর ডিউটি করা লাগবে না, এটা খেয়ে বাসায় চলে যেতে। আমি কি বলবো বুঝতে পারছি না। তখনই সামনে তাকিয়ে দেখি ওই ডেভিল ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর আমি যেন ভয়েই টিফিনের বাটিটা নিয়ে প্রথমে চলে গেলাম খাবার টেবিলে। খাবারটা আসলেই অসম্ভব ভালো হয়েছে। এত ভালো খাবার মনে হয় না জীবনে খেয়েছি। বড়লোকের বড় বড় বিষয়, এগুলো আমাদের জানার কোনো দরকারও নেই। খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে আমি বাসায় চলে গেলাম। কেন জানি না বারবার শুধু ওই ছেলেটার কথাই মনে পড়ছে। ওর শার্টের বোতাম খোলা ছিল আর বুকের মধ্যে লোম দেখা যাচ্ছিল। ছি ছি, এসব ভাবছি আমি? ছেলেটা আমার থেকে 2 বছরের জুনিয়র, কিন্তু যখনই মনে পড়ে ওই ছেলেটাকে আমি চাপা মেরেছিলাম, এসব বলেছিলাম, তখন লজ্জায় মুখটা লাল হয়ে যায়। বাসায় চলে আসি, বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে আসি। নিজের অজান্তেই যেন মুখে হাসি ফুটে ওঠে, কেন জানি না, কিন্তু আমি কোনো কিছুই ভাবতে পারছি না। চোখ বন্ধ করলে মেয়েটার কথা কেন মনে পড়ে বুঝতেছি না। আমি ঘুমিয়ে পড়লাম। আজকে অনেক দিন পর আমার ছেলেটার মুখে হাসি দেখতে পারলাম। জানতে হবে কেন, এর কারণটা কি। সকালবেলা রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর অফিসের সামনে এসে পৌঁছালাম। তখনই রাহাতের কল। রাহাত বলে ওঠে, কেনাকাটা করতে হবে সামনে মাসে, তখনই তো আমার বিয়ে। আর আমি তোকে তো বলেছি অফিস থেকে কিছুদিনের জন্য ব্রেক নে। আরে সমস্যা নেই, এখানে কাজগুলো গোছিয়ে নিয়ে আমি না হয় পরে তোর সাথে কথা বলবো, আর এখন একটু কাজে আছে। আমি খোঁজখবর নিয়েছি, শুনতে পারলাম কোনো একটা মেয়ে নাকি অনেক জ্বালাতন করছে তোকে, আর তুইও নাকি একদম অবুঝ শিশুর মতো তার জ্বালাতন শুনে যাচ্ছিস। ভালো লেগেছে নাকি? আবিরের মনে ভালোবাসা বলতে কিছুই নেই। ভালোবাসা নামক শব্দটা আমি বহু আগে মুছে ফেলেছি। দেখিস আবার যেটা মুছেছিস সেটা ব্ল্যাকবোর্ডের মধ্যে অন্য কেউ এসে তার নামটা লিখে দিয়ে যেন না যায়।
রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। আমি নিজের অফিসে ভিতরে প্রবেশ করব। অফিসের ভিতরে প্রবেশ করে নিজের কেবিনে বসবো, তখনই দেখলাম ওই ছেলেটা আমার কাছে আসে। এরপর আমাকে ইমপ্রেস করার জন্য আমার উদ্দেশ্যে বলে, নীলা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। বাহ, তুমি তো আজকে অনেক সুন্দর করে সেজেছো। আচ্ছা নীলা, একটা কথা বলবে? ধন্যবাদ, জি বলুন। আচ্ছা, তুমি এত সুন্দরী মেয়ে, আমার তো খুব জানার ইচ্ছা। তোমার বয়ফ্রেন্ড কোথায় থাকে বা কি করে? আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমি এসব রাখার ইচ্ছেও রাখি না। আমি সোজা বিয়ে করে ফেলবো, আর আমি আমার শুধু হাজব্যান্ডকেই ভালোবাসবো। এটা শোনার পর আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটতে লাগলো। আমি তো মনে মনে যেন সিদ্ধান্ত করে ফেলেছি, বিয়ে করলে এই মেয়েটাকেই করবো। আমি এসব ভেবে ওর কাছে গিয়ে হেসে হেসে কথা বলছি। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। আমি নিজের অফিসের ভিতরে প্রবেশ করব। তখনই দেখলাম নীলা আর ঈশান, তারা দুজন হেসে হেসে কথা বলছে। আমার জানি কেমন অযথা বিরক্ত লাগা শুরু করলো। মাথাটা গরম হয়ে গেল। মাথা গরম করে রাগে চোখে আমি নীলার কেবিনে প্রবেশ করলাম। এরপর নিজের অজান্তেই আমি তখনই গ্লাসটা ছুঁড়ে মারলাম। মারার সাথে সাথে আমার হাতে গ্লাসের একটা কাঁচ লেগে কেটে যায়। শব্দ শুনে নীলা কেবিনে প্রবেশ করে। নীলা একটা শাড়ি পরেছে, শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি পরে আছে কাচের। ওকে দেখতে একজন যেন পরীর মতো লাগছে। এ কী করেছেন আপনি নিজের? কথাটা বলেই আমি আঁচলটা একটু ছিঁড়ে আমি ওনার হাতে লাগিয়ে দিয়ে বললাম, আমার হাতটা বাঁধার সাথে সাথে আমার রাগটা যেন আরও তীব্র হয়ে যায়। আমি তখনই ওর হাতটা শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরি। আমার নিঃশ্বাসের শব্দ ও শুনে ও কাঁপতে লাগলো। তখন নীলা কাঁপা কাঁপা কণ্ঠে আমার উদ্দেশ্যে বলে, এসব কী করেছেন আপনি? ছাড়ুন, আমার খুব ব্যথা লাগছে। আমার কাচের চুড়িগুলো ভেঙে এত শক্ত করে ধরায় আমার হাতটা দিয়ে কাচের চুড়িগুলো ঢুকে যায়। হালকা হালকা রক্ত বের হচ্ছে, কিন্তু উনি আমাকে ছাড়ছেন না। এরপর রাগী গলায় আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে ওঠেন, অফিসের মধ্যে অন্য একটা ছেলের সাথে এভাবে হেসে হেসে কথা বলার মানে কি? হ্যাঁ, এটার কারণটা কি? আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো, আর ওনার চোখটা কেমন জানি না লাল হয়ে আছে, একদম যেন লাল মরিচের মতো। তখন আমি অনুভব করলাম যে নীলার ব্যথা বাড়ছে, ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি করে এটা বুঝতে পেরে ছেড়ে দিলাম। এ কী করছি? কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যেন। আমি কেন জোর খাটাতে যাচ্ছি ওর ওপর? আমি ওকে ছেড়ে দিলাম। এরপর দেখলাম ওর হাত থেকে রক্ত বের হচ্ছে। তখন আমি নিজে ওর হাতে ব্যান্ডেজ করে দিলাম। এরপর বললাম, যাও। কি অদ্ভুত মানুষ এটা, আসলেই একটা দেবী। ও কি জোরে আমার হাতটা না ধরেছে, এত শক্তভাবে ধরেছে যে কাজের চুড়িগুলো আমার একদম হাতে ঢুকে গিয়েছে। কত শখ করে আমি এগুলো কিনেছি টাকা জমিয়ে, কিন্তু এখন আমি দ্বিতীয়বার আর কিনতে পারবো? মনে মনেই এক গাদা আমি গালি দিয়ে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরেই শুধু অনুভব হয় তার গরম নিঃশ্বাসটা আমার চোখে চোখ রাখা, আমার সামনে চলে আসা, আমার ঠোঁট কাঁপা। নিজের টেবিলে যাও। প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই রাগে আমি আর ওখানে থাকলাম না, সোজা বাসায় চলে আসলাম। হাতটা প্রচুর ব্যথা করছে, সেই রাতে আমার জ্বর চলে আসে, শরীরটা ভালো না। তখনই মাঝরাতে আম্মু এসে জলপট্টি দিতে লাগলেন। আমি নিজেকে নিজে প্রশ্ন করছি, আসলে এমনটা কেন করছি? ও তো আমার থেকে বয়সে বড়। আমি কেন ওর সাথে এমনটা করলাম? কেন নিজে অধিকার খাটাতে গেলাম এখানে? আসলে ওর কাছে ক্ষমা চাইতে হবে। আমি এসব কেন করেছি বুঝতে পারছি না, এইসব ভাবছি। তখনই আম্মু রুমে আসেন। রুমে আসতেই আম্মুর কাছে গেলাম। এরপর আমার মায়ের কোলে আমি শুয়ে পড়লাম। তখন আম্মু মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, আমি জানি আমার খোকার মন ভালো নেই, তাই তো আমার মনটা কেমন জানি করছে। পৃথিবীর সব থেকে আপন একটা মানুষ, যে মানুষটার কাছে কখনো কেউ কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। কেন জানি না মা মনটা এমন করছে। এই প্রথম কখনো এমন কারোর জন্য আমার এমন হচ্ছে। এটা কি কি জন্য হচ্ছে? এটা আসলে কি শুধু একটা ভালো লাগা, তাছাড়া অন্য কিছু না? নাকি মনের ভিতরে কোনো কিছু লুকিয়ে থাকে, গভীর কিছু? সেটা হচ্ছে নিজের মা। তুই নিজের মায়ের কাছে কখনো কিছু লুকিয়ে রাখতে পারবি না। আমার মনে হয় তোকে আল্লাহ তাআলা আবারও নতুন কোনো কিছু দিতে চান, যা তোর ভালোর জন্য। তুই অনেক কষ্ট করেছিস, তাই তোর কষ্টের জন্য একটা জিনিস আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। তুই তা ফিরিয়ে দিস না, দেখবি নিজেরই ক্ষতি। আম্মু কথাটা বলে ওখান থেকে চলে যান। ভাবছি নীলার কাছে ক্ষমা চাইবো এমন ব্যবহারের জন্য। আসলে এমনটা করা আমার উচিত হয়নি। মেয়েটা অনেক কষ্ট দিয়ে ফেললাম। অনেকে বিষয়টা দেখেছে, আরও অনেকভাবে মেয়েটার দিকে তাকিয়েছিল।
মাথা ব্যথা আর জ্বরে উঠতে পারছিলাম না। তেমনটা 2 দিন ধরে অফিসে গেলাম না। অফিসে এসে নীলাকে পাচ্ছিলাম না, কোথাও ওকে পাচ্ছিলাম না, নীলাকে দেখতে পারলাম না। কেমন জানি না মনটা আনচান আনচান করছে। তখনই আমি ডাক দিলাম, তখনই ঈশান এসে বলে, স্যার কিছু হয়েছে বলুন, আমি কি করতে পারি? আজ প্রায় 2 দিন ধরে আমার সেক্রেটারি ওই মেয়েটা দেখছি না, হচ্ছেটা কি? ওর কোনো খবর আছে? আমার ম্যানেজারে দেখলাম হাতের মধ্যে ব্যথা, গাল ফুলে আছে, কেউ যেন অনেক মেরেছে। তখন ওর উদ্দেশ্যে বলি, আর তোমার এমন অবস্থা হলো কী করে? গতকালকে তো তোমাকে ঠিক দেখেছিলাম, আজকে আবার এমন? আমি নীলার খবর নিতে গিয়েছিলাম, কারণ ওদের বাসায় কোনো খোঁজ পাচ্ছিলাম না, তাই আমি নিজেই গিয়েছিলাম। কিন্তু ওখানে একটা বখাটে ছেলে ওকে পছন্দ করে। আমাকে দেখার কারণে আমি জিজ্ঞাসা করেছি, তাই আমাকে অনেক মেরেছে স্যার। আমি আর যেতে চাই না। তুমি কি কোনো খবর পাওনি ওর? এতটুকু শুনেছি ও নাকি খুবই অসুস্থ, আর ওকে একটা বখাটে ছেলে খুবই জ্বালাতন করছে। আমার কেমন জানি না রাগ হলো, তাই আমি ওখান থেকে গাড়িটা বের করে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা প্লিজ আমার মেয়েটার সাথে এমন করবেন না। আমার মেয়েটা আজকে মাত্র সুস্থ হয়েছে। আপনাদের টাকা সব ফিরিয়ে দেবে আমার মেয়ে, অফিসে যাবে। আপনারা প্লিজ এমন করবেন না। আমি দরজার বাইরে লুকিয়ে আছি আর আম্মু কথাগুলো বলছে। আশেপাশের মহল্লার মধ্যে যত লোকজন ছিল সবাই একসাথে একত্রিত হয়ে আছে। সবাই শুধু আমাদের এমন তামাশাই দেখছে। তখন বখাটে ছেলেটা আম্মুর উদ্দেশ্যে বলে, সময় দিয়েছি তোদেরকে, সময়ের মধ্যে টাকা দিসনি। আর তোর মেয়েকে আমি আজকেই বিয়ে করব। টাকার প্রয়োজন নেই, তুই যাই বলিস না কেন বুড়ি, তোর কথা আমি শুনতে রাজি নই। কথাটা বলেই ছেলেটা সামনে চলে আসে। আমার কাছে এসে আমার হাতটা ধরবে। আমি চোখ বন্ধ করে নিলাম। আমার বুকটা যেন এখন ফেটে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, মন চাচ্ছে এখনই নিজের গলায় দড়ি দিয়ে মরে যায়। ঠিক তখনই কোনো এক অদৃশ্য হাত এসে আমার হাতটা ধরে তার পেছনে নিয়ে যায়। পেছন ঘুরে আমি সামনে তাকিয়ে দেখি খাম্বার মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে, 5 ফুট 7 ইঞ্চি অথবা 6 ফুট। ছেলেটার দিকে তাকিয়ে বেশ অবাকই হলাম, কারণ ছেলেটা অন্য আর কেউ না, আমার অফিসের বস আবির। আমি আর কে গ্রুপের মালিক। আরে স্যার, আপনারা বড় বড় মানুষ, বড় বিষয় নিয়ে থাকেন না। আমাদের এসব ছোটোখাটো ঝামেলার মধ্যে কেন আসতে চলেছেন? এটা কোনো ছোটোখাটো ঝামেলা না, এটা আমার নিজস্ব ঝামেলা। তুমি ওদেরকে এমন করছো কেন? আর ও আমার অফিসে কাজ করে। আমি ওদের কাছ থেকে টাকা পাই প্রায় 2 লাখ টাকা, ওরা দিচ্ছে না। তাই আমি ওই মেয়েটাকে নিয়ে যাব, আমার নিজের করে রাখবো। আর আমি এখন টাকা চাই না, শুধু ওকে চাই। কথাটা বলে নীলার দিকে হাত বাড়াবে ছেলেটা। আমি ঠাস করে একটা থাপ্পড় দিই, এরপর বুকে একটা লাথি দিয়ে ওর উদ্দেশ্যে বলে উঠি, আর এক পা যদি ওর দিকে আগাস তাহলে তোর পা কেটে আমি তোর হাতের সাথে ঝুলিয়ে দেব। একটা ছুরি বের করে ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে, তুই জানিস না আমি কে? আমি তোকে চাইলে এখনই এখানে মেরে ফেলতে পারি। তুই আমাকে কী ভেবেছিস? স্যার, ঝামেলা জড়াবেন না, আমাদের পারিবারিক সমস্যার মধ্যে। আমি চাই না আপনি এখানে পড়ুন। নীলাকে সামনে থেকে সরিয়ে দিয়ে আমি আমার পকেট থেকে পিস্তলটা বের করে একটা গুলি ওর পায়ে মারি। এরপর বলে উঠি, তোর মতো 2 টাকার সস্তা গন্ডা মরলে আমাকে পুলিশ এসে জিজ্ঞেসও করবে না। তাই তোকে শেষবার বলে দিচ্ছি। গাড়ি থেকে 3 লক্ষ টাকা বের করে ওর মুখের উপর মেরে বলে উঠি, দ্বিতীয়বার যেন এখানে আমি তোকে না দেখি, না হলে তোর পা আর থাকবে না। কথাটা শুনে ওই ছেলেটা আর ওর লোকজন ভয়ে ওখান থেকে লেজ গুটিয়ে পালালো। তখনই দেখলাম নীলার বৃদ্ধ মা বসে কান্না করছেন। ওনার চোখের জল দেখে আমি সামনে গেলাম। তখন উনি আমার উদ্দেশ্যে বলেন, বাবা, আজকে তুমি আমাদের জন্য যা করেছো তার জন্য আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে গেলাম। কিন্তু আমি সমাজের মধ্যে আমার মেয়েটাকে নিয়ে মুখ দেখাবো কিভাবে? আমার এই মেয়েটাকে কিভাবে বিয়ে দেব? আজকে যা হয়েছে, এরপরে আমার মেয়েটা আর বিয়ে হবে কিনা আমি জানি না। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ে নিয়ে ভাববেন না, আমি আপনার মেয়েকে বিয়ে করব। কথাটা বলে আমি কাজে নিয়ে আসতে লাগলাম। ছেলেটার কথা শুনে আমি যেন হাঁ হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি যেন একদম নিস্তব্ধ। বলছি কি এই ডেভিল ছেলেটা? আমি নাকি বউ হব এই জুনিয়র ছেলেটা? যেভাবে কথা বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। আমি নীলার হাতটা ধরে বাসায় চলে যেতে লাগলাম। আর যাওয়ার সময় নীলার মা আর ভাইকে বলেছিলাম ওদের সব দায়িত্ব আমি নেব। কথাটা বলে আমি নীলাকে নিয়ে বাসায় যেতে লাগলাম। আমাকে তো এমনিতে বিয়ে করতে হতো, আর তার থেকে বড় কথা আম্মু যেহেতু বলেছে তার জন্য আমাকে এটা করতে বাধ্য হতে হতো। বাসায় আসতে আমাকে দেখে আম্মুর সাথে একটা মেয়েকে দেখে তখন আমাকে সরিয়ে দিয়ে বলে ওঠেন,
আমার লক্ষ্মী বৌমা, তুই তাহলে আমার কথা রেখেছিস? আমার জন্য আমার বৌমা নিয়ে এসেছিস? আমি কিছু বললাম না, সোজা নিজে রুমে চলে গেলাম। সমস্যা নেই, এখন আমি তোর কাছ থেকে কোনো কথাই শুনতে চাই না। আরে আমি তো এখন তোর সাথে কোনো কথাই বলবো না। আমার বৌমা এসেছে, ওর সাথেই বলবো। মনে মনে ভাবছি, এখন তো নিজের বৌমা পেয়ে গিয়েছে, আমার কথা ভাববে নাকি? তাই তো দূরে সরিয়ে দিয়ে নিজের বৌমার কথা জিজ্ঞেস করছো। এইটা ভেবে রুমে চলে আসলাম। মা, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? আর তোমাকে কোথা থেকে বিয়ে করে নিয়ে এসেছি আমার ছেলে? তুমি বলো, আমিও তোমার একটা আম্মু। এমন টেবিল ছেলের এমন ভালো একটা মা থাকবে কখনো ভাবতেও পারিনি। নিজের মেয়ের মতো আমাকে আপন করে নিয়েছেন। বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখি বাড়িটা কোনো আলিশান বাড়ি থেকে কম না। দেখে মনে হচ্ছে কত কোটি টাকার মালিক হতে পারে তারা। এত সুন্দর বাড়ি শুধু স্বপ্নেই দেখেছি, বাস্তবে না। আমি আমার নাম পরিচয় সব কিছুই বললাম। এরপর আমাকে তখন উনি নিজের রুমে নিয়ে গিয়ে সব কিছু বুঝিয়ে বললেন ছেলের কথা। এরপর তাদের পরিবারের সব কিছু এক এক করে আমাকে বুঝিয়ে দিতে লাগলেন। এভাবেই যে আমাকে হঠাৎ করে বাড়িতে আসার পরেই আপন করে নেবে ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে বাসায় আসার পরে একটা তুলকালাম ঘটনা ঘটবে। আসো, তুমি আমার সাথে আসো, খাবারটা খেয়ে এরপর তোমাকে আমি রুমে দিয়ে আসছি। আমাকে জোর করে আম্মু নিজের হাতেই খাইয়ে দিলেন। আমি যেন খেতে চাইলাম না, তারপরও এক প্রকার জোর করে খাইয়ে দিলেন। আমি যেন এখানে নতুন একটা মা পেয়ে কান্নায় ভেঙে পড়লাম। তখন আমার উদ্দেশ্যে আমার শাশুড়ি মা বললেন, আরে পাগল মেয়ে, বুঝতে পারছি, মায়ের কথা মনে পড়ছে। চিন্তা করো না, তোমার আম্মু আর তোমার ভাইকে আমি এখানে নিয়ে আসব। তোমার ছোট ভাই আর তোমার আম্মু এখানেই থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কিছুদিন পর আমি ওদেরকে এখানে নিয়ে আসব। আবির তোমাকে কখনো কিছু বলতে পারবে না। আমি আছি, শুধু তুমি আমাকে একটা নাতি দিয়ে দাও, তাহলে হবে। কথাটা শোনা মাত্রই লজ্জায় যেন আমার মুখটা লাল হয়ে গেল। আরে লজ্জা পাওয়া লাগবে না, বোকামি একটা। আমাকে আমার রুমটা দেখিয়ে দিলেন। আমি রুমের ভেতরে প্রবেশ করে দেখি উনি শুয়ে আছেন। সামনে যেতেই আমার উপস্থিতি টের পেলেন। এরপর আমার গায়ে একটা বালিশ ছুঁড়ে মেরে বলে উঠলেন, বালিশটা নিয়ে ও পাশে সোফায় ঘুমিয়ে পড়ো। আমি জানি উনি হয়তোবা আমাকে বিয়েটা নিজের ইচ্ছাই করেননি। আমি ওনার একটা বোঝা। আমি কিছু বললাম না, বালিশটা নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, দেখলাম মেয়েটা শীতে কাঁপছে। বিছানা থেকে কম্বলটা নিয়ে এসে ওর গায়ে যখন দিতে গেলাম, তখনই মেয়েটা আমার হাতটা শক্ত করে ধরে। এরপর মেয়েটা আমাকে জড়িয়ে ধরে। আমি যেন অনেক চেষ্টা করলাম ওর থেকে ছাড়ানোর জন্য, কিন্তু আমি আর পারছি না। তাই বৃথা চেষ্টা না করে ওকে আমি খাটে এনে শুয়ে দিই। মাঝরাতে মনে হলো আমার বুকের উপর ভার লেগেছে। বুঝতে পারলাম মেয়েটা জড়িয়ে ধরে আমাকে শুয়ে আছে। আমি চেষ্টা করছি মেয়েটাকে সরানোর জন্য, কিন্তু মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তাই আমি আর কিছু করলাম না, নিজে শুয়ে পড়লাম। আল্লাহ, কি লজ্জার বিষয়! আমি ওনাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ওনাকে জড়িয়ে ধরে আছি। আমি লাফ দিয়ে উঠে পড়ি। জানলার দিকে থেকে সূর্যের কিরণ ওনার মুখে পড়তেই যেন ওনার মুখটা একদম কিউট বাচ্চার মতো হয়ে গিয়েছে। আমি যেন ওনার দিকে একদৃষ্টিতেই তাকিয়ে আছি। এরপর ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলাম। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি সামনে দাঁড়িয়ে আছে নীলা, আর ড্রেসিং টেবিলের সামনে তার চুল ঠিক করছে। আমি ওর দিকে তাকিয়ে আছি একদৃষ্টিতে। ওর ভেজা চুলগুলো আমার সামনে এসে পড়ছিল বাতাসে। ওর চুলগুলো অনেক বড়, ড্রেসিং টেবিলটাও আমার সামনেই। কি রে, তোরা এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে ওঠ, নাস্তা বানিয়ে রেখেছি, তাড়াতাড়ি নাস্তা করতে আয়। আমি নিচে গিয়ে আম্মুকে সাহায্য করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম উনি নিচে নামছেন। আমি নাস্তা করে ওখান থেকে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে শুধু নীলার কথাই ভাবছি। আমি তাহলে সত্যি ওর প্রেমে পড়ে গিয়েছি? আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? তখনই রাহাতের কল। তখন রাহাতের উদ্দেশ্যে বলি, কিরে হঠাৎ করে কল করেছিস? অবশ্য তোকে কিছু বলা হয়নি, তুই তো অবশ্য শুনেছিস, আম্মু হয়তো বা তোকে বলেছে। হ্যাঁ আন্টি, আমাকে সব জানিয়েছেন। বুঝতে পারছি ব্যস্ততার কারণে কিছু বলতে পারিসনি, আর এদিকে আমি অনেকটা বিজি আছি। আর হ্যাঁ বল, কেমন যাচ্ছে? মেয়েটাকে বিয়ে করেছিস আমি জানি। আম্মুর কারণে বিয়েটা বাধ্য হয়ে করতে হলো, কিন্তু নিজের অজান্তেই মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। মেয়েটা সম্পর্কে অনেক কিছু খোঁজ খবর নিয়েছি। খুব ভালো একটা মেয়ে। আমার মনে হয় আল্লাহ তোকে এই একটা সুযোগ দিয়েছেন, এটা হাতছাড়া করিস না তুই।
ওকে নিজের করে নিয়ে বাকি জীবনটা ওর সাথে কাটিয়ে দে। মেয়েটা খুবই ভালো একটা মেয়ে। জানি না, নিজের অজান্তে মেয়েটাকে এক প্রান্তে আমি যেন জায়গা দিয়ে দিয়েছি আমারই মনে। রাতের সাথে আরও কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসি। বাসায় এসে দেখি নীলা অনেক সুন্দর করে সেজেছে। ওকে খুব সুন্দর লাগছে, কিন্তু আমি মুখ থেকে কিছু বলতে পারছি না যে ওকে আমি ভালোবেসে ফেলেছি। এটা বলেও যেন বলতে পারছি না। নীলাও কেমন জানি না অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আমি জানি উনি কখনো আমাকে ভালোবাসতে পারবেন না, কিন্তু আমি এটাই অনেক খুশি যে আমি একটা মা পেয়েছি, ওদের ভালোবাসা পাচ্ছি। এটা ছাড়া আমি আর কিছু চাই না। উনি যদি আমাকে নিজের আপন করেও না নেন, আমিও ওনার কাছে চাইবো না, আপনাকে বিরক্ত করব না। আমি একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলাম। এরপর রাতে আবার বাসায় আসলাম। বাসায় এসে দেখি কোথাও দেখছি না নীলাকে। এটা দেখার পর আমার ভিতরে কেমন জানি না একটা চাপ দিল। বুকটা কেমন জানি না চিনচিন করে ব্যথা অনুভব করতে লাগলো। কিছু বলতে পারছি না। আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, নীলা কোথায়? আমি কি জানি তোর বউ কোথায় এখন দেখছি। আমার কাছে তোর বউকে খুঁজে বেড়াচ্ছিস কেন? ভালোবেসে ফেলেছিস নাকি? আম্মুর কথা শুনে চুপ হয়ে গেলাম, আর কিছু বললাম না। কিন্তু মনটা কেমন জানি না আনচান আনচান করছে। শুধু নীলাকে দেখছি না বলে কেমন জানি লাগছে। সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। এক মুহূর্তে ওকে না দেখে থাকতে পারছি না। তখনই আম্মু একটা দুধের গ্লাস এনে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, আগে এটা খেয়ে নি, তারপর দেখবি কোথায় আছে খুঁজে পাবি। আমি খেতে চাইলাম না। এরপরে জোর করে আম্মু খাইয়ে দিলেন। আমি নীলাকে খুঁজতে লাগলাম সারা বাড়িতে। নীলাকে খুঁজে পাচ্ছি না। এরপর দেখলাম ছাদে এক কোণে নীলা দাঁড়িয়ে আছে, চোখের কোণে পানি। বুঝতে পারলাম আমার অবহেলা ওকে খুব কষ্ট দিচ্ছে। তাই আমি ওর কাছে গেলাম। ওর কাছে যেতেই আমাকে দেখে নীলা চমকে উঠলো। এরপর নিচে চলে যাবে, আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। তখন নীলা পেছন ঘুরে তাকিয়ে বলে, দুধের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছি, কাজ করবে আমি জানি। তোরা এভাবে আমার কথা শুনবি না, তাই আমার নাতি পাওয়ার জন্য অবশ্যই এটা করতে হবে। এখন তাড়াতাড়ি হয়ে যাবে, এটা ভেবে আমি হাসতে লাগলাম। আপনি মনে হয় ভুলবশত আমার হাতটা ধরেছেন। ভুলবশত না, জেনে শুনে ধরেছে। বুঝতে পারছি তুমি আমার প্রতি কতটা অভিমানে আছো। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু কি বলবো তোমাকে। সত্যি বলতে, তোমাকে অবহেলা দিতে দিতে নিজেও কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। কথাটা শুনতেই যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না। আমি চোখে জল রেখে ওনার দিকে তাকালাম। তখন উনি আমার চোখ মুছে দিলেন। সত্যি বলছি, তোমাকে অবহেলা করতে করতে তোমার প্রতি ভালোবাসাটা আমার গভীর হয়ে যায়। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলি, খুব আপন করে ফেলি। কিন্তু আপনি তো আমাকে মেনে নিয়েছেন, আমি তো আপনার সিনিয়র। এই সমাজ কি আমাকে মেনে নেবে? সমাজের কথা ভাবছো? যে সমাজে তোমার মায়ের অসুস্থতার কারণে তোমাকে 2টা টাকা দেয়নি কেউ, তোমার ইজ্জত নিয়ে এত কথা উঠেছে, কেউ এসে সামনে দাঁড়ায়নি, কেউ তোমার পেটের খিদে মেটানোর জন্য আসেনি, সেই সমাজের কথা ভাবছো তুমি? ওনার কথা শুনে আমি নিজেকে আর স্বাভাবিক করে রাখতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লাম। ওনাকে শক্ত জোরে জড়িয়ে ধরে কান্না করে বলে উঠলাম, আপনি আমাকে এভাবে শক্ত করে সারা জীবন জড়িয়ে ধরে রাখবেন? আমি খুব ভয় পাই, আমার কেউ নেই আপনি ছাড়া। আপনি যখন আমার পাশে থাকেন, আমার সব ভয় যেন জয় হয়ে যায়। আমি যেন ওকে জড়িয়ে ধরলাম। এরপর ঠোঁটে একটা কিস করলাম। প্রায় দীর্ঘ 4 মিনিট পর ওর ঠোঁট ছেড়ে দিলাম। এরপর ওর লজ্জায় মুখটা কেমন জানি না লাল হয়ে গিয়েছে। আমার ভিতরে কেমন জানি না একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমি ওকে কোলে তুলে বিছানায় নিয়ে যাই। আমি আবারও নীলার ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে দখল করে নিই। এরপর আমাদের মধ্যে একটা মিলন হয়, যা শুধু গল্পের ইতিহাসে লেখা থাকে। আর আমাদের ভালোবাসার সংসারটা এখান থেকে শুরু হয়। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।